মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং নতুন রসায়ন। শি মোদি বৈঠকে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি। টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, এক রাতে 550 ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র ছুড়ল মস্কো। জবাবে রুশ বিস্ফোরক গুদাম ধ্বংসের দাবি কিয়েভের। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের কঠোর পদক্ষেপ। ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশ জারির ঘোষণা। ডাকযোগে ভোট গ্রহণ সীমিত করার পরিকল্পনা। এবং ভারতের ছেড়ে দেয়া পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। গৃহহীন 50 লাখের বেশি মানুষ। ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার অভিযান কর্তৃপক্ষের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং সম্পর্কে নাটকীয় মোড়। 7 বছর পর চীন সফরে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটিই মোদীর প্রথম চীন সফর। এসসিও সম্মেলনে অংশ নিলেও সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। বৈঠকে দুদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও পাকিস্তান ইস্যুতে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় নতুন মিত্রের সন্ধানে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের 7 বছর পর প্রথমবার দেশটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন। চীনের তিয়ানজিনে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সম্মেলনের ফাঁকে শির সঙ্গে সাক্ষাৎকারে মোদী আরও বলেন, সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন করে ভাবার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারত ও চীনের জন্য বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ বলে জানান চীনা প্রেসিডেন্ট। শি জিনপিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও প্রায় 20টি দেশের নেতারা। সোমবার পর্যন্ত চলবে শীর্ষ সম্মেলন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্ক আরোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজায় আকাশপথে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। উপত্যকাটিতে দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে চালানো বোমা হামলায় 7 জন আহত হয়েছেন। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে হাউথি বিদ্রোহীরা। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজানের খালা জানান, মাত্র 14 বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। ইয়াজানের বাবাও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। বাবার পর ইয়াজানই ছিল পরিবারের একমাত্র ভরসা। এই দায়িত্ব আর কেউ নিতে পারবে না। তার পরিবারের সবাই ক্ষুধার্ত। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির ভেতরে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও 44 দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ।
গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিজিয়া সহ 14টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতেই প্রায় 550 ড্রোন ও 45টি মিসাইল ছুড়েছে মস্কো। এই ঘটনায় একজন নিহত ও 30 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ সেনাপ্রধান। পাল্টা হামলায় মস্কো থেকে প্রায় 80 মাইল দক্ষিণে এক বিস্ফোরক গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেন রাশিয়ার সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া ও দিনিপ্রো এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এক রাতেই রাশিয়ার 550 ড্রোন ও 45টি মিসাইল হামলায় বাড়িঘর, অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয়দের দাবি, ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের হামলা। জবাবে রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 80 মাইল দক্ষিণে একটি বিস্ফোরক গুদাম ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, গোপন আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ অস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে মস্কো বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। এর মধ্যে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ অভিযান কোনোভাবেই বন্ধ করা হবে না, বরং সব ফ্রন্টলাইনে তাদের হামলা আরও জোরদার করা হবে। ইউক্রেনীয় সেনারা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রুশ বাহিনীর অগ্রগতি এখন কৌশলগতভাবে প্রাধান্য পাচ্ছে বলে দাবি করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কিকে আসন্ন বেইজিং সামরিক কুচকাওয়াজ ও সম্মেলনে পুতিন সহ বিশ্ব নেতাদের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, প্রায় 2 সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনার পরিবর্তে রাশিয়া বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধের পাশাপাশি নতুন ভূরাজনৈতিক অগ্রগতিও প্রকাশ্যে আসছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো কোরীয় সেনাদের রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধের ফুটেজ প্রকাশ করেছে, যা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের আসন্ন বেইজিং বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি ডাকযোগের ভোট গ্রহণ সীমিত করার পরিকল্পনা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরুদ্ধেও কথা বলেন তিনি। তবে মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দেয় না, তাই ট্রাম্পের ঘোষিত নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা জুড়েছে, এমনটাই জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ঘোষণায় তিনি জানালেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কড়াকড়ি পদক্ষেপের পরিকল্পনা রয়েছে তার। আসন্ন নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করার কথা জানান তিনি। বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সেজন্যই এই পদক্ষেপ নেবেন। এর পাশাপাশি ডাকযোগে ভোট গ্রহণ সীমিত করার পরিকল্পনা রয়েছে তার। অসুস্থ কিংবা বিদেশে অবস্থানরত সেনাদের জন্যই কেবল এই সুবিধা রাখা হবে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ভোটিং মেশিন বাদ দিয়ে শুধু কাগজের ব্যালট চালুর কথাও বলেছেন ট্রাম্প। তবে আইন বিশেষজ্ঞদের মতে, মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দেয় না। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব রাজ্যগুলোর হাতে এবং কংগ্রেস চাইলে সেটি নিয়ন্ত্রণ করতে পারে। তাই ট্রাম্পের ঘোষিত নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আসন্ন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক আঙ্গনে উত্তাপ বাড়ছেই। সমর্থক শিবিরে উৎসাহ থাকলেও আইনগত চ্যালেঞ্জ পেরিয়ে এই প্রস্তাব কার্যকর করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভোটার তালিকা নিয়ে বিতর্কে উত্তপ্ত ভারতের রাজনীতি। গুজরাটে 62 লাখ ভুয়া ভোটার তৈরির অভিযোগ কংগ্রেসের, অস্বীকার বিজেপির।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় প্রায় অর্ধকোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। একসঙ্গে 3টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘরবাড়ি হারিয়ে রাস্তায় অসহায় মানুষেরা সরকারি সহায়তার জন্য অপেক্ষা করছেন। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাঞ্জাবের চেনাব, রাবি ও শতদ্রু নদীর পানি একসঙ্গে বৃদ্ধি পেয়েছে। এতে প্রদেশ জুড়ে দেখা দিয়েছে বন্যা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট এ বন্যায় ডুবে গেছে 2000-এর বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ভেঙে পড়েছে হাজারো ঘরবাড়ি। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে প্রায় 5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং অন্তত 4,80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় নদী তীরবর্তী এলাকায় কৃত্রিম ভাঙন তৈরি করে পানি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে কাজ করছেন 1000-এর বেশি কর্মী। তবে দুর্গতরা বলছেন তারা এখনও যথেষ্ট সরকারি সহায়তা পাননি। ক্ষতিগ্রস্তদের অনেকেই গবাদি পশু ও সামান্য মালপত্র নিয়ে রাস্তার ধারে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা বলছেন ফসল নষ্ট হয়ে গেছে, গবাদি পশুর খাবার নেই, এমনকি কবরস্থান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। অনেকেই কয়েকদিন ধরে খাবার সহায়তার জন্য অপেক্ষা করছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে পাঞ্জাব সহ একাধিক অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। 2022 সালের ভয়াবহ বন্যার মতো এবছরও পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তায় নতুন সংকট তৈরি হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোটার তালিকা নিয়ে বিতর্কে উত্তপ্ত ভারতের রাজনীতি। কংগ্রেসের অভিযোগ, গুজরাটে তালিকায় অন্তত 62 লাখ ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে। নামের বানান পরিবর্তন আর ঠিকানা বদলিয়ে অনেককে ভোটার বানানো হচ্ছে বলে দাবি দলটির। বিহারের সমাবেশে আবারও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরু, মহারাষ্ট্রে 1 লাখের বেশি ভুয়া ভোটারের তথ্য থাকার দাবি তার। এদিকে কংগ্রেসের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভোট চুরি করছে। সম্প্রতি কংগ্রেসের এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। সেই আগুনে এবার ঘি ঢাললেন গুজরাট কংগ্রেস সভাপতি অমিত ছাবরা। তার দাবি, গুজরাটে ভোটার তালিকায় অন্তত 62 লাখ সন্দেহভাজন বা ভুয়া নাম রয়েছে। নবসারী লোকসভা আসনের 84 বিধানসভা থেকেই প্রায় 30,000 সন্দেহভাজন যুক্ত হয়েছেন বলে দাবি তার। নামের বানান পরিবর্তন, ঠিকানা বদলিয়ে তাদের যুক্ত করা হয়েছে বলে জানান অমিত। এদিকে বিহারে ভোটার অধিকার যাত্রার সমাবেশে আবারও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, ভুয়া ভোটার সংযোজন করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বেঙ্গালুরু, মহারাষ্ট্রে 1 লাখের বেশি নকল ভোটারের তথ্য পাওয়ারও দাবি করেন তিনি। রাহুল বলেন, ভোটাধিকার কেড়ে নেয়া মানে সংবিধানের ওপর আঘাত। এদিকে কংগ্রেসের দাবি প্রত্যাখ্যান করেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র যজ্ঞেশ দাভের দাবি, সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। বলেন, ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের তত্ত্বাবধানেই হালনাগাদ হয়, এখানে বিজেপির কোনো হস্তক্ষেপ নেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অপারেশন সিঁদুর অভিযানে 50-এরও কম অস্ত্র ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধবিরতির অনুরোধের জন্য বাধ্য করার দাবি করেছেন ভারতের এয়ার মার্শাল। অন্যদিকে ভারতের সঙ্গে কাশ্মীর সহ সব বিষয় নিয়ে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই দেশই নিজ নিজ বীরত্ব ও সফলতা নিয়ে নানা দাবি করে আসছে। ভারত ও পাকিস্তান উভয়ই নিজেদের যুদ্ধে জয়ী হিসেবে ঘোষণা করেছে। আবার দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির জন্য মিনতি করার অভিযোগ এনেছে। এরই অংশ হিসেবে ভারতের এয়ার মার্শাল নরমেদ্দেশ্বর তিওয়ারি জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সামরিক স্থাপনায় আঘাত করার জন্য 50-টিরও কম অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে এই সীমিত ব্যবহারের মধ্যেও ভারত পুরো পরিস্থিতিতে আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে। তিওয়ারি আরও জানান, আঘাতের লক্ষ্যবস্তুর মধ্যে এমন কিছু ছিল যা 1971 সালের যুদ্ধে পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়নি। পাকিস্তান প্রায় মধ্যাহ্ন পর্যন্ত যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়। ভারতীয় বিমান বাহিনী জানায়, প্রতিটি অস্ত্রের ব্যবহার ছিল লক্ষ্যভিত্তিক, যা পাকিস্তানের কৌশলগত প্যারামিটারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কাশ্মীর সহ সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান কোনো মধ্যস্থতা অনুরোধ করেনি, বরং নিরপেক্ষ স্থানে বৈঠক করার প্রস্তাব পেয়ে সম্মতি দিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে এক দশকের মধ্যে প্রথমবার বেকারের সংখ্যা ছাড়ালো 30 লাখ। যুদ্ধ বিধ্বস্ত দেশের অভিবাসীদের কারণে কর্মসংস্থান সংকট, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 3 অস্ত্রধারী নিহত হয়। স্থানীয় সময় শনিবার অঞ্চলটির কোহাট জেলায় নিরাপত্তা চৌকির কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান একজন, আহত হন আরও 2 পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বন্দুকধারীদের 3 সদস্য নিহত হয়। আহত অবস্থায় পালিয়ে যায় বেশ কয়েকজন। তাদের ধরতে এখনও অভিযান চলছে। অঞ্চলটিতে সন্ত্রাস বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ইরানে নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর বাধ্যতামূলকভাবে হিজাব ব্যবহারের আইন থাকলেও 4 দশকের বেশি সময় পরও দেশটিতে এ বিষয় নিয়ে বিতর্ক ও অমান্যতার প্রবণতা থামেনি। ইরানে হিজাব ইস্যু এখনও গভীর রাজনৈতিক ও মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে চালু হয় শরিয়া আইন। এর আওতায় নারীদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। নিয়ম ভঙ্গকারীদের প্রকাশ্যে তিরস্কার, জরিমানা বা গ্রেপ্তারের মতো শাস্তির বিধান থাকলেও তা মেনে চলা নিয়ে রয়েছে বিতর্ক। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে এখন অনেক নারী নিজস্ব রুচি ও স্বাধীনতার প্রতীক হিসেবে আট-শার্ট কোট, উজ্জ্বল রঙের ওড়না বা মাথা খোলা অবস্থায় প্রকাশ্যে বের হচ্ছেন, যা আইন প্রয়োগকে কঠিন করে তুলছে। শনিবার দেশটির নারীদের পোশাক বিধি প্রসঙ্গে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য তার নেই। কিছু বিশেষজ্ঞ মনে করেন হিজাব আইন কঠোরভাবে কার্যকর হওয়া উচিত, কিন্তু আমার সে ক্ষমতা বা সামর্থ্য নেই। আমি উপলব্ধি করেছি, যদি জোর করে চাপানো হয় তবে এমন সংঘাত সৃষ্টি হবে যা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। আর দেশের ভেতরে উত্তেজনা তৈরি করতে আমি রাজি নই। ব্যক্তিগতভাবে আমি হিজাবে বিশ্বাস করি, আমার পরিবারের সদস্যরাও তা মেনে চলেন। তবে এর মানে এই নয় যে যারা হিজাব পরেন না তারা অসৎ। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। 2022 সালে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর হিজাব ইস্যু জাতীয় সংকটের রূপ নেয়। অশালীন পোশাকের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তিনি কোমায় গিয়ে মারা যান। তার মৃত্যুতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা নারীদের অধিকার ও স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় তোলে। এরপর থেকে হিজাব খুলে প্রকাশ্যে আসা এক ধরনের প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়। অতীতে আরোপিত এই আইন আজও ইরানের সামাজিক দ্বন্দ্বের প্রতীক হয়ে আছে। আইন বহাল থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, সরকারের ভেতরেও এই আইন প্রয়োগে সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলতি বছর গ্রীষ্মের ছুটি শেষ হতে না হতে বেকারত্বের সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে সমৃদ্ধ অর্থনীতির দেশ জার্মানিতে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের সংখ্যা। বিশেষ করে ম্যাচ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সুখবর নেই দেশটির অর্থনীতিতে। শনিবার দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেস আগেন্টুয়ার ফর আরবাইটের দেয়া তথ্য বলছে, আগস্টের শেষেও কমেনি কর্মহীনদের সংখ্যা। দেশ জুড়ে বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছে। সংস্থাটির পরিসংখ্যান বলছে, বেকারদের মোট সংখ্যা এখন 30 লাখ ছাড়িয়ে গেছে। তবে গ্রীষ্মের ছুটি এবং গরমের মৌসুম শেষে বেকারত্বের এই চিত্র স্বাভাবিক হিসেবে দেখছেন জার্মান ফেডারেল শ্রম অধিদপ্তরের প্রেসিডেন্ট আন্দ্রিয়া নালেস। তিনি জানান, দেশটির বেকারত্ব বাড়ার অন্যতম কারণ নানা খাতে বাৎসরিক চুক্তির পাশাপাশি মৌসুম ভিত্তিক কাজের চুক্তি। এই গ্রীষ্মে অনেক প্রতিষ্ঠানে দীর্ঘদিনের ছুটিতে বন্ধ ছিল। মৌসুমী চুক্তি শেষ হওয়ায় কর্মহীন অনেকে আবার আগেই চাকরি ছেড়েছেন। নতুন প্রতিষ্ঠানে আগের মতো নিয়োগ না হওয়ায় সামগ্রিক বেকারত্বের সংখ্যা
সংখ্যা 30 লাখ ছাড়িয়ে গেছে। তবে সামনে এই সংখ্যা কমে আসবে বলে আশা করছি। এদিকে দেশটিতে স্থানীয়দের পাশাপাশি কর্মহীনদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। বিশেষ করে গেল কয়েক বছরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও সিরিয়া থেকে আসা অভিবাসীদের কারণে ব্যাপক হারে কমেছে কর্মসংস্থান। একই সঙ্গে প্রবাসী মালিকানাধীন রেস্তোরাঁ ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী এখন কর্মহীন। জার্মানিতে বেকারত্বের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এই দেশে এখন আর কর্মের কোনো সিস্টেম নাই। আর ইউক্রেন থেকে অনেক লোক ঢোকার পরে জার্মানিতে অনেক লোক বেকার হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কর্মের জন্য হাই হুতাশ লেগে গেছে। এদিকে জার্মান অর্থনীতির সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক গাড়ি নির্মাণ শিল্প ও নানা যন্ত্রাংশ তৈরি। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জার্মানির গাড়ি রফতানিতে উচ্চ শুল্ক হার আরোপের ফলে জার্মানির অনেক প্রতিষ্ঠানই তাদের অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করছে বলে জানায় বুন্ডেসআগেন্টুর ফ্র আরবাইট। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ বেশি লাভজনক। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ফোবানা সম্মেলনে এই মন্তব্য করেন বক্তারা। আটলান্টা থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দেশের অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ বাড়ানো অপরিহার্য। প্রত্যাশিত বিনিয়োগ বৃদ্ধিতে দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে বিজনেস নেটওয়ার্কিং সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, রিজার্ভ, রপ্তানি ও রেমিটেন্সের সূচক ঊর্ধ্বমুখী, পাশাপাশি মার্কিন শুল্কও কমেছে। এ অবস্থায় বাংলাদেশে বিনিয়োগ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি লাভজনক হবে বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। Economic returns you can get from probably 5 other countries. I do still feel and believe that Bangladesh is a great place to invest. বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টের পাশাপাশি সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনার, ইউথ ফোরাম, কনসুলেট সেবা ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ বৃত্তি এবং গণমাধ্যমের গুরুত্ব নিয়ে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের বিশেষ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বিজনেস নেটওয়ার্ক লঞ্চ যেটা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট লঞ্চ আমি মনে করি ফোবানা হিস্ট্রিতে হয়েছে, এবং ফোবানাতে এত বড় বিজনেস এত মানুষের সমাগম কোনো সময় হয় নাই। এ ধরনের আয়োজনে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হলে তা নতুন প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন অনেকে। গান বাজনার অনুষ্ঠান বা মিউজিক্যাল অনুষ্ঠান, ওদের সাথে আমি মনে করি যে স্পোর্টসের অনুষ্ঠানও হওয়া উচিত। তাই যে আমেরিকান বাংলাদেশি যারা এখানে থাকে, কিভাবে তাদের মধ্যে আমাদের বাংলাদেশি খেলাগুলা চালানো যায়। এদিন বিভিন্ন ব্যবসায়ীদের বিশেষ পুরস্কার তুলে দেয় ফোবানা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশ নেন জর্জিয়া অঙ্গরাজ্যের লিউটেন্যান্ট গভর্নর বার্ট জোন্স, বাংলাদেশি আমেরিকান স্টেট সিনেটর শেখ রহমান সহ স্থানীয় রাজনীতিকরাও। প্রবাস থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, গ্যাস সাউথ কনভেনশন সেন্টার, আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং নতুন রসায়ন। শি মোদি বৈঠকে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি। টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর। এবং ভারতের ছেড়ে দেওয়া পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। গৃহহীন 50 লাখের বেশি মানুষ। ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার অভিযান কর্তৃপক্ষের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।